শেখ হাসিনার দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারটা শুধু আরেকটি রাজনৈতিক বক্তব্য নয়, এটা আসলে এক ধরনের আত্মস্বীকৃতি এবং কৌশলগত পুনর্নির্ধারণ। যারা সাক্ষাৎকারটি পড়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এই ইন্টারভিউ আগের সবগুলোর চেয়ে আলাদা, কারণ এখানে তিনি ক্ষমতার ভাষা নয় বরং সংগঠনের ভবিষ্যৎ ভাষায় কথা বলেছেন। মাঠ হারানোর পর কেউ যদি প্রথমে সংগঠন, নেতৃত্ব আর আদর্শের প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে যে তিনি লড়াইটা এখন অন্য জায়গায় নিয়ে যেতে চাইছেন। বাংলাদেশে আজকের রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা হলো রাজনীতি আর শুধু মিছিল, মাইক আর পোস্টারের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনীতি এখন মানুষের মাথার ভেতরে ঢুকে গেছে। টাইমলাইন, কমেন্ট, শেয়ার, রিলস, শর্ট ভিডিও, ন্যারেটিভ, ইউটিউব, এই সব কিছু মিলিয়েই এখন রাজনৈতিক ক্ষমতা তৈরি হয়। এই জায়গাটাই আওয়ামী লীগ সবচেয়ে বেশি অবহেলা করেছে, আর সেই অবহেলার ফলই আজ সবচেয়ে বড় ক্ষতি হিসেবে সামনে এসেছে আওয়ামী লীগের। শেখ হাসিনার বক্তব্যে প্রথমবারের মতো এই বাস্তবতার স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি। যদিও তিনি সরাসরি সোশ্যাল মিডিয়া যুদ্ধে আমরা পিছিয়ে কথাটা বলেননি, কিন্তু নতুন প্রজন্মের নেতৃত্ব, আধুনিক যোগাযোগ, ডিজিটাল বোঝাপড়া, এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন এবং তাতেই বোঝা যাচ্ছে তিনি এগুলোকে একটা স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু খুব কূটনৈতিক ভাষায়। ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ অনলাইন রাজনীতিকে কখনো সিরিয়াস রাজনৈতিক প্রকল্প হিসেবে নেয়নি। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, এই বিষয়গুলো নিয়মিতভাবে অনলাইন আলোচনার অংশ হওয়া উচিত ছিল, ট্রেনিং এর অংশ হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। সুবিধাবাদী, সুযোগ সন্ধানী লোকদের দল ও তার আশেপাশে জায়গা দেওয়া হয়েছে, যারা আদর্শ নয়, সুবিধার রাজনীতি বোঝে। হাসনাত, সার্জিস, সাদিক কায়ুম, এরা সব উদাহরণ। এর ফলে দলের ভিতর একটা আদর্শিক শূন্যতা তৈরি হয়েছে। রাজনীতি কখনো শূন্যতা সহ্য করে না, সেই শূন্যতায় পরে অন্যরা এসে ভরাট হয়েছে খুব পরিকল্পিতভাবে, খুব ধৈর্য নিয়ে। লুঙ্গির তলে শিবির, হেলমেট বাহিনী, এরা হচ্ছে এই শূন্যতার ভেতরে জায়গা করে নেওয়া রক্তবীজের ঝাড়। অনলাইন অ্যাক্টিভিজমকে গুরুত্ব না দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ ছিল এটাকে সংখ্যার খেলায় নামিয়ে আনা। কথিত 10 লক্ষ সাইবার যোদ্ধার গল্প শোনানো হয়েছে আমাদের, কিন্তু যাচাই, ট্রেনিং, আদর্শিক প্রস্তুতির কোনো চিহ্ন ছিল না। নাম ছিল কিন্তু কাঠামো ছিল না। ফলাফল হয়েছে ভয়াবহ। অনেকে এই স্পেসে ঢুকে নিজেদের মতো করে ব্যবহার করেছেন, কেউ কেউ সুযোগ বুঝে ন্যারেটিভ বদলেছেন, কেউ আবার পুরোপুরি উল্টো দিকের ভাষ্য ছড়িয়ে দিয়েছে, দলের ভিতরে, দলের বাইরে, মানুষের কাছে। সংগঠিত না হলে সংখ্যার কোনো মূল্য থাকে না। রাজনীতিতে এটা নতুন কথা নয়, কিন্তু আওয়ামী লীগ সেটা বুঝতে দেরি করেছে, আর দেরির ফল তো তারা দিচ্ছে প্রতি মুহূর্তে। এর সঙ্গে যুক্ত হয়েছে দলের ভেতরের মানসিক সমস্যা। ভালো লেখাপড়া, বিশ্লেষণ শেয়ার করা, যুক্তি দিয়ে কথা বলা, এই কাজগুলোকে সময় নষ্ট মনে করা হয়েছে। অনলাইন অ্যাক্টিভিজমকে ফেসবুকিং, হালকা বা অপ্রয়োজনীয় হিসেবে দেখা হয়েছে। ফলে তথ্যভিত্তিক লেখা, ডকুমেন্টেড বিশ্লেষণ বা গভীর আলোচনা ছড়িয়ে পড়েনি, ছড়ানো যায়নি। বিশেষ করে দলের ভেতরকার যে চিন্তা বা চেতনা তৈরি করার জায়গাটি, সেই জায়গাটি খুব অনুপস্থিত ছিল। রাজনীতি তখন ধীরে ধীরে স্লোগানের মধ্যে আটকে গিয়েছিল, আর স্লোগান যখন প্রশ্নের মুখে পড়ে তখন তো তা টিকে থাকতে পারে না, পারেনি তো। যে কারণে যখন 2024 সালে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার নিয়ে মাঠে নেমেছিল ওরা, তখন আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ তৈরি করার কোনো জায়গা ছিল না, কেউ কাজ করেনি তখন। কারণ এই হাসনাত, সার্জিস, এরা তো সব ঢুকে গেছে এই আন্দোলনের ভেতর, আর শিবিরের সাদিক কায়ুমরা তো গিয়ে দখল করেছে মাঠ। অন্যদিকে যারা এই জায়গাটা সিরিয়াসলি নিয়েছে তারা খুব দক্ষভাবে ইকো চেম্বার তৈরি করেছে, প্রশ্ন ছাড়াই শেয়ার করা, একই কথা বারবার দেখানো, ভিন্ন মতকে লেবেল দেওয়া আর ভয়ঙ্কর গুজব ছড়ানো, এই কৌশলগুলো ব্যবহার করে তারা ভয় তৈরি করেছে। লীগ ভারতের দালাল, এই যে ট্যাগগুলো, এবং লীগ দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এই যে ট্যাগগুলো শুধু গালি নয়, এগুলো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। মানুষ ভয় পেয়েছে, প্রশ্ন করতে সাহস পায়নি। তারপর ধীরে ধীরে মানুষ তাদেরকে অন্ধভাবে অনুসরণ করতে শুরু করে রাস্তায় নেমে এসেছে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, সূক্ষ্ম নয়, খুব মোটা দাগে।
সরাসরি অস্বীকার না করে কিছু ঘটনা চেপে রাখা হয়, কিছু ঘটনাকে অতিরঞ্জিত করা হয়, মানে আবেগ ব্যবহার করে ইতিহাসের একটা নতুন সংস্কার বানানো হয়েছে। এখানে ঘটনা নয়, ন্যারেটিভ মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কোন ভিকটিমকে সামনে আনা হবে, কাকে আড়াল করা হবে, খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মানুষ ধীরে ধীরে একপাক্ষিক গল্পে অভ্যস্ত হয়ে পড়েছে। মানুষ তখন আর বিকল্প প্রশ্ন করতে সাহসও পায়নি। আওয়ামী লীগ মানুষকে এই সাহসটা দিতে পারেনি, তাদের দলের নেতৃত্বকে দিতে পারেনি, সাধারণ মানুষকে তো পারেইনি। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার বক্তব্যে এখন যে নতুন সংগঠন সংস্কারের যে ইঙ্গিত এসেছে, সেটা শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটা আদর্শিক পুনর্গঠনের ডাকও বলে আমার মনে হয়েছে। তিনি যখন বলছেন স্থানীয় বাস্তবতা বোঝা নেতৃত্ব দরকার, তখন সেটা শুধু ভৌগোলিক নয়, মানসিক বাস্তবতার কথাও তিনি বলছেন। ঢাকায় বসে রাজনীতি করা, এলাকায় না যাওয়া, কর্মীদের সঙ্গে প্রভুর মতো আচরণ করা, এই রাজনীতি এখন মৃত। ভবিষ্যতের রাজনীতি হবে 1-to-1 মুখোমুখি প্রশ্ন আর সরাসরি যোগাযোগের রাজনীতির। এলিট রাজনীতি প্রত্যাখ্যানের কথাটাও শেখ হাসিনা বলেছেন এবং এখানে খুব গুরুত্বপূর্ণ। উত্তরাধিকার, নাম, পরিচয় এসব আর যথেষ্ট নয়। কাজ, যোগাযোগ আর বিশ্বাসযোগ্যতা, এই তিনটা ছাড়া রাজনীতি টিকবে না। নিজের সন্তানদের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত দিয়ে শেখ হাসিনা আসলে দলের ভেতরের সব সুবিধাভোগী গোষ্ঠীকে বার্তা দিয়েছেন। যে বিষয়গুলোতে তিনি বের হওয়ার পথ দেখিয়েছেন, সেগুলো এখানে সবচেয়ে বাস্তব অংশ। প্রথম ধাপ হলো স্বীকার করা যে আমরা অনলাইন যুদ্ধে হেরে গেছি, পিছিয়ে পড়েছি। দোষ চাপিয়েতে কোনো লাভ নেই। আত্মসমালোচনা ছাড়া কোনো সংগঠন ঘুরে দাঁড়াতে পারে না। দ্বিতীয়ত, সাংগঠনিকভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত সাহস গুরুত্বপূর্ণ, কিন্তু ছোট ছোট গ্রুপ, নিয়মিত লেখা, পড়ালেখা করা, আলোচনা, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব আপডেট থাকা, এগুলো শেয়ার করা, এগুলো না করতে পারলে তো ন্যারেটিভ তৈরি করা যাবে না। নিজস্ব ন্যারেটিভ তৈরি করতে হবে, রাজনীতির ন্যারেটিভ তৈরি করতে হবে। কন্টেন্টের প্রশ্নটা তাই এখানে খুব কেন্দ্রীয়। আবেগের পাল্টা আবেগ দিয়ে লড়াই জেতা যায় না। ডকুমেন্ট, প্রমাণ, টাইমলাইন, এই জিনিসগুলো ব্যবহার করে ধীরে ধীরে ন্যারেটিভ ভাঙতে হয়। ওরা এতদিনে যে ভয়ঙ্কর ন্যারেটিভ তৈরি করেছে, মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে যেসব ন্যারেটিভ তৈরি করেছে, সেগুলো ভাঙতে হলে আপনাকেও প্রমাণ হাজির করতে হবে, আপনাকেও তথ্য হাজির করতে হবে, বক্তব্য হাজির করতে হবে। যেসব বিষয় এতদিন ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছিল, সেগুলোকে সামনে আনতে হবে। প্রশ্ন তুলতে হবে, কেন এক বিষয়ে চুপ আর অন্য বিষয়ে সরব থাকছে বিপক্ষগুলো। এই প্রশ্নগুলোই মানুষকে ভাবতে শেখাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন প্রজন্মের সঙ্গে কথা বলা। জেনজির ভাষা বোঝে এমন অল্টারনেটিভ ইনফ্লুয়েন্সার তৈরি না হলে এই লড়াই অসম্পূর্ণ থাকবে। অন্ধবিশ্বাস নয়, সংশয় ভিত্তিক চিন্তা শেখানো, এটাই হবে আসল কাজ। কর্মীদের মানসিকতাও বদলাতে হবে। ভালো লেখা শেয়ার করা এখন আর ছোট কাজ নয়, এটা রাজনৈতিক দায়িত্ব। এই পুরো ছবির মধ্যে শেখ হাসিনা নিজেকে আবার প্রাসঙ্গিক করে তুলতে চাইছেন। ইউনূস সরকার তাকে নিষিদ্ধ করেছে, দলকে কোণঠাসা করেছে, কিন্তু তিনি খেলাটা এখন সংগঠন, ন্যারেটিভ আর ভবিষ্যৎ নেতৃত্বের মাঠে নিয়ে গেছেন। ভারতের ভূমিকা নিয়ে তার বক্তব্য, নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের প্রশংসা, সব মিলিয়ে তিনি দেখাতে চাইছেন আন্তর্জাতিক এবং আঞ্চলিক দুই রাজনীতিতেও তিনি এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শেষ পর্যন্ত একটা কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হচ্ছে রাজনীতি এখন মানুষের মাথার ভেতরে। তিনি সেটা বুঝেছেন, তিনি সেটা বলছেন। সেখানে যদি জায়গা হারান, মাঠে দাঁড়িয়ে থাকা অর্থহীন। এই বাস্তবতা মেনে নিয়ে যদি সাংগঠনিকভাবে বা সংগঠিতভাবে অনলাইনে কাজ করা যায়, ধীরে হলেও ন্যারেটিভের কেন্দ্রে ফিরে আসতে আওয়ামী লীগের সময় লাগবে না। ইউনূস নিষিদ্ধ করেছে ঠিকই, কিন্তু শেখ হাসিনাও বসে নেই। তিনি লড়াইটা অন্য স্তরে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন, নিয়ে যাবেন। এখন প্রশ্ন একটাই, দল কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত? মানসিকভাবে, মাঠে এবং সবচেয়ে বড় কথা অনলাইনে। আমার মনে হয় এই অনলাইন স্ফেয়ারে আওয়ামী লীগ যদি আরো সক্রিয় হয়ে ওঠে এবং আওয়ামী লীগের যেসব নেতারা এখন চুপ হয়ে আছেন বিভিন্ন দেশে, তারা যদি আরো সক্রিয় হয়ে ওঠেন, আপনি দেখবেন নিমিষেই পরিস্থিতি বদলে যাবে। নিমিষেই বদলে যাবে সকল অপপ্রচার, সকল ব্যর্থতা এবং ডক্টর ইউনূসের অপশাসন। এই অপশাসনের সমাপ্তি ঘটবে মধ্য দিয়ে। ভালো থাকবেন সবাই।